এটি একটি সত্য ঘটনা অবলম্বনে আমার শ্বশুরবাড়ির এক আত্মীয়ের সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। আমার বিয়ের কিছু বছর পর পুলিশ কেস হবার পর আমরা সবাই জানতে পারি। রুমি প্রতিবাদ না করলে আমরা হয়তো জানতে পারতাম না। লিখতে বসে আমার ওর মৃত্যুশয্যায় শায়িত মুখটা মনে পড়ছে। তবুও মনে কষ্ট চেপে আজ সবার সামনে ঘটনাটা তুলে ধরলাম, যাতে কোনো মেয়ে শ্বশুরবাড়ির কোনো অন্যরকম আচরণ বা অবান্তর কোনো নিয়মের বলি না হয়। পৌলমী ঘর থেকে বাইরে আসতেই দেখে তার বড় জায়ের মেয়ে মিঠি উঠানে খেলা করছে। তাকে কুলে তুলে আদর করতে কোথা থেকে বড় যা সীমা দৌড়ে এসে ওর কোল থেকে মিঠিকে নিয়ে নেয়। পৌলমী কিছু বলতে যাবার আগেই সীমা বলে ওঠে, তোমাকে না বলেছি তোমার দাদা কাজে বেরোবার পর ঘর থেকে বেরোবে? তুমি জানো না বাজা মেয়েদের মুখ দেখে বেটা ছেলেদের কাজে বেরোলে অমঙ্গল হয়? পৌলমীর বিয়ে হয়েছে মাত্র 2 বছর। সে বলে, আমার তো মাত্র 2 বছর বিয়ে হয়েছে, এমন কিছু বেশি দিন তো হয়নি। তাছাড়া বাচ্চা হবার বয়স কি আমার আর নেই নাকি? সীমা বলে, ও হবার হলে বছর ঘুরতেই হয়ে যেত, আমাদের তো তাই হয়েছে বাপু। পাড়ার লোকেরাও বলা বলি শুরু করে দিয়েছে। ওই তো রেখা কাকিমার মেয়ের বিয়ে সামনের সপ্তাহে, আমাকে বলেছে নিয়ম কানুনের সময় যেন তোমার যা না আসে। তাও আমি বললাম, আমার মায়ের একজন গুরুদেব আছেন, তিনি তাবিজ কবজ দেন, অনেকেরই মনোবাসনা পূর্ণ হয়েছে, তার কাছে একদিন চলো। তা তো কোনো গা করলে না। দিদি আর কিছুদিন না হয় দেখি। দেখো, তুমি তো লেখাপড়া জানা মেয়ে, হয়তো বিশ্বাস করো না, বুঝবে যখন ঠাকুরপো আরেকটা বিয়ে করবে। যাকগে, তোমাদের ব্যাপার, যা ভালো বুঝো করো। তবে যেন মনে থাকে সকাল সন্ধে আমাদের সামনে আসবে না। দেখতে দেখতে কেটে যায় আরও একটা মাস। বাপের বাড়ির লোকদেরও জানায়। তারা বলে, দেখ এ কিন্তু শহর নয়, গ্রাম, 5 জনে 5 কথা বলবে। কোনো শুভ কাজে ওরা তোকে ডাকবে না। তার চেয়ে তোর যা যখন বলছে গুরুদেবের কাছে নিয়ে যাবে, তখন একদিন যা, দেখ যদি কোলে একটা আসে। দিন দিন বয়স বাড়ছে, সব কিছুরই তো একটা সময় আছে নাকি? কয়েকটা মাস যেতে পৌলমীর এমন অবস্থা হলো, ঘর থেকে বেরোলেই কেউ না কেউ তার খবর জানতে চায়। একটা ঘরে একা থাকতে থাকতে পৌলমীর নিজেকে যেন পাগল পাগল লাগে। কোনো মানুষ কি পারে একটা ঘরে সারাদিন বন্দি থাকতে? যা ওকে সংসারের কোনো কাজ করতে দেয় না। কথায় কথায় বলে, না না কোনো দরকার নেই, ও আমি সব সামলে নেব। পৌলমীর স্বামী রঞ্জন একটু ভোলাভালা ধরনের, কোনো কিছুতেই ও দাদা বা বৌদির খারাপ কিছু দেখে না। বলে, কি দরকার, বৌদি যখন বারণ করেছে, তোমার কিছু করার দরকার নেই। পৌলমী আগে আগে বলতো, দিদি আমাকে রান্নাঘরে ঠাকুর ঘরে ঢুকতে না দাও, তার কারণটা বুঝলাম, কিন্তু তুমি তোমার 2 ছেলে মেয়েকে তো আমার ঘরে আগে পাঠাতে, এখন তাও পাঠাও না। ওদের দেখাশোনা বা লেখাপড়ার দিকটা তো আমি সামলাতে পারি। সীমা বলে, না গো, তুমি যতদিন না মা হচ্ছ আমি ওদের তোমার কাছে যেতে দেব না। আমার মা জেঠিমা বারণ করেছে, বাজা মানুষদের নজর লাগে। বাজা শুনতে শুনতে আর সহ্য করতে না পেরে একদিন সে সীমাকে বলে, দিদি আমাকে গুরুদেবের কাছে নিয়ে চলো। সীমা মুচকি হেসে বলে, ঠিক আছে, আজই দুপুরে যাব না হয়। দুপুরবেলা 2 জায়ে গুরুদেবের কাছে যায়। গুরুদেবকে দেখে পৌলমীর একটুও ভালো লাগে না। কেমন চোখে যেন তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। পৌলমীর মাথায় হাত বুলিয়ে বলে, কোনো চিন্তা নেই, আমি এই কাগজের পুরিয়া করে ওষুধ দিলাম, রোজ সকাল বিকাল খাবি। আর সীমা, ওকে রোজ যেমন ভাতের সঙ্গে হলুদ বা থানকুনি পাতা বাটা খাওয়াতে বলেছিলাম। সীমা বলে, হ্যাঁ বাবা, আমি ওকে রোজ দিই, আমিও খাই। খাবি খাবি, ওটা রোজ খাবি, ওটা খেলে মেয়েদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। সব সময় পৌলমীকে ঘরে থাকতে বললেও দুপুরে ভাত খাবার সময় আগে যেমন 2 জায়ে একসঙ্গে খেত, এখনও তাই খায়। তবে একটা জিনিস পৌলমীর খটকা লাগে, সে বিয়ের কিছুদিন পর থেকেই প্রতিদিন ভাতের পাতে কিছু না কিছু বাটা থাকে।
অবশ্য তার যাও খায়, কিন্তু জায়ের পাতে বাটাটা আগে থেকে রাখা থাকে। ওর ভাগেরটা শিলের মধ্যেই রাখা থাকে। তরকারি বা ভাত যা বের করে দিলেও বাটাটা ওকে শিল থেকে পাতে নিতে বলে। একদিন জিজ্ঞেস করাতে সীমা বলেছিল, ওটা গুরুদেব তোমাকে শিল পাটা থেকে নিতে বলেছে, তাতে নাকি ওর গুণ বেশি হয়। গুরুদেবের কাছ থেকে ঘুরে আসার কিছুদিন পর থেকেই পৌলমীর শরীরে কিছু কিছু লক্ষণ দেখা যায়। সকালে উঠলেই মাথা ঘুরে, সব সময় বমি বমি ভাব, কোনো কিছুই খেতে ভালো লাগে না। সবাই জানতে পেরে বলাবলি করে এইবার ভগবান মুখ তুলে চেয়েছেন। সীমা বলে, আমি তো সেই কবে থেকে বলছি গুরুদেবের কাছে চলো, দেখলে তো আমার কথা কেমন মিলে গেল। পৌলমী একদিন তার বরকে বলে, একদিন আমায় ডক্টরের কাছে নিয়ে চলো। কথাটা সীমা জানতে পেরে বলে, ঠাকুরপো ও না জানুক, তুমি তো জানো আমাদের বাড়িতে 6 মাস না হলে ডাক্তারের কাছে যেতে বারণ আছে। পিলুর বেলা তো মা বেঁচে ছিল, মা তো তখন বলেছিল, তাই মিঠির বেলাও আমি 6 মাস হয়ে যাবার পর তবে ডাক্তার দেখিয়েছি। পৌলমী বলে, কিন্তু দিদি আমার তো এই 2 মাসেই শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে, আমি তো কিছু খেতেই পারছি না। আরে বাবা, আমার তো দুটো বাচ্চা, ওরকম সবারই হয়। আমি তোমাকে রোজ যে শরবতটা বানিয়ে দিই ওতে নানা রকম জিনিস আছে, ওটা খেলে শরীরে সব পুষ্টি পূরণ হয়ে যাবে, আর মাসখানেক যাক দেখবে সব ঠিক হয়ে যাবে। সেদিন পৌলমী শরবতটা খেয়ে বসেছিল। রঞ্জনার বাড়ির সবাই খাওয়া দাওয়া করছে। এমন সময় পৌলমীর মনে হয় উঠোনের দরজার কাছে কারা যেন কথা বলছে। ও আস্তে আস্তে বারান্দায় এসে উঠোনের দিকের জানলায় কান পাতে। এই নে সীমা, এটা গুরুদেব আজ দিয়েছে, এটা 2 দিন খাওয়ালেই। মা, আমার মনে হয় এটা আর লাগবে না, শরবতটাতে কাজ হয়ে গেছে, পেটটাও একটু ফোলা ফোলা লাগছে। তা ঠিক আছে, এটা রাখ, ওর সঙ্গে এটাও মিশিয়ে দিবি, এই ডোজটা আগের চেয়েও কড়া, লক্ষ্য রাখবি, আর 5 মাসেই এ বাড়ির বড় করে সাধ হয় বলে দিয়ে দিবি। মা, তুমি এখন যাও, ওরা খাচ্ছে, আমি বাইরে বেশিক্ষণ থাকলে সন্দেহ করবে। ওদের বেশ কিছু কথা কানে যেতে ওর মাথাটা ঘুরে যায়। মনে মনে ভাবে, ও কি কোনো ফাঁদে পড়ল নাকি? ওর পেটের বাচ্চাটাকে কি নষ্ট করে দেবার ষড়যন্ত্র করছে এরা? 4 মাস পড়তে না পড়তেই ওরা 5 মাস বলে সাধের আয়োজন করে ফেলে, অল্প কিছু মহিলাদের নিয়ে। বাপের বাড়ি থেকে আসার মতো পৌলমীর মা, তাও মা তো একা বাসে করে আসতে পারে না, তাই পৌলমীর ছোটবেলার বন্ধু রুমিকে নিয়ে আসে। রুমি ওদের পাশের বাড়িতেই থাকে। এখনও হাওড়াতে, মানে পৌলমীর শ্বশুরবাড়ির কাছের একটা হাসপাতালে নার্সের কাজ করে। রুমিকে দেখে পৌলমীর খুব আনন্দ হয়। ও রুমিকে নিজের ঘরে নিয়ে যেতে চাইলে সীমা বলে, না না, এখন ঘরে যেতে হবে না, আগে সাধের নিয়মগুলো হয়ে যাক, তারপর গল্প করবে। পৌলমীর সামনে সাধের নানা রকম খাবার সাজিয়ে দেয়। সীমা একটা বাটিতে প্রসাদ আর চরণামৃত এনে পৌলমীর মাকে বলে, মাসিমা, ওকে এটা আপনি নিজে হাতে খাইয়ে দিন, তারপর ও খাবার খাবে। পৌলমীর মা প্রসাদটা খাওয়ানোর পর পৌলমীর শরীরটা কেমন করে ওঠে। ও বলে, আমার এখন খেতে ইচ্ছে করছে না। সবাই বলে, ও এই সময় একটু হয়, যেটুকু পারো সেটুকু খাও। অল্প একটু খাবার নিয়ে মুখে দিতেই ওর শরীরটা আনচান করতে থাকে। রুমি বলে, আমি ভালো বুঝছি না, এক্ষুনি ডক্টর ডাকা দরকার। সীমা বলে, সে কি করে হবে, এ বাড়ির নিয়ম। রুমি কিছু না বলে তার পরিচিত ডক্টরকে কল করে। ডক্টর আসতে সীমা বাধা দিলে রুমি রুখে দাঁড়ায়, বলে, আপনারা কি ওকে মেরে ফেলতে চান? আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। সীমা খুব ভয় পেয়ে যায়, বলে, না, আমি আসলে এ বাড়ির নিয়মটাই বলতে। ডক্টর দেখে বলেন, আমি ভালো বুঝছি না, ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে নিয়ে গেলে কিছু পরীক্ষার পর জানা যায় পৌলমীর গর্ভে বাচ্চা নেই। বাচ্চা হবার কিছু লক্ষণ দেখা গেলেও সেটা বিশাল বড় টিউমারের জন্যই হয়েছে। ইমিডিয়েট অপারেশন করলেও বাঁচার সম্ভাবনা একদমই নেই।
অনেক দেরি হয়ে গেছে। আর অনেক দিন ধরে বিষাক্ত কিছু খাওয়ার ফলে টিউমারটা পচে গেছে। এখন আর কিছু করার নেই। রুমি কিছু না বলে পুলিশকে ফোন করে। পুলিশ পৌলমীর কাছ থেকে জানতে পারে তার যা বিয়ের পর থেকেই তাকে কী সব বাটা খাওয়াতো। কিছুদিন আগে থেকে একটা শরবত তাকে রোজ খাওয়াতো। সেটা খাওয়ার পর থেকেই তার পেটটা ফুলতে শুরু করেছিল। পুলিশের জেরার ফলে সীমা স্বীকার করতে বাধ্য হয় গুরুদেবের থেকে নানা রকম জড়ি বুটি এনে ওকে খাওয়াতো, যাতে পৌলমীর কোনোদিন বাচ্চা না হয়। ওর বাচ্চা হলে শ্বশুরবাড়ির সব সম্পত্তি ভাগ হয়ে যাবে, তাই ও আর ওর মা পরামর্শ করে এসব করেছে। পৌলমীকে ওরা প্রাণে মারতে চায়নি, কিন্তু পুলিশের জেরার মুখে স্বীকার করে কড়া ডোজটা ওর মা পরে এনে দিয়েছিল, যাতে পৌলমী মারা গেলে রঞ্জনকেও পরে সরিয়ে দেবে, যাতে তার মেয়ে, জামাই, নাতি নাতনি সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। পুলিশ সবাইকে গ্রেফতার করে দুটো ছোট ছোট বাচ্চা বাবা এবং কাকার কাছে বড় হতে থাকে। দোষীরা শাস্তি পেলেও শেষ রক্ষা হয় না। কয়েকদিন পর পৌলমী মারা যায়।